স্টুডেন্টস, আজ আমরা শুরু করছি ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের 169 পাতায় যে স্কুলটা আছে সেই স্কুলটা কী স্কুল আছে? কাথি রাজা এমসি গার্লস হাই স্কুল। গ্রুপের প্রথম কোশ্চেন কী বলছে? বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। গ্যাসের অণুর গড় বেগ সি এবং পরমাণু টি হলে আমরা বলতে পারি সম্পর্ক সি প্রপোর্শনাল রুট ওভার টি। লম্বা অবতরণের ক্ষেত্রে আলোকরশ্মির চ্যুতিকোণের মান 0 ডিগ্রি হয়। 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল দর্পণ থেকে কত দূরত্বে একটা বস্তুকে রাখলে সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে? আমরা জানি সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয় বক্রতা কেন্দ্রে, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ বের করতে হবে। তার জন্য আমাদের ফোকাস দূরত্ব যদি 10 থাকে তাহলে বক্রতা ব্যাসার্ধ কত হবে? 10 × 20 হবে। তাহলে বক্রতা ব্যাসার্ধে বস্তু রাখলে একমাত্র প্রতিবিম্ব বক্রতা ব্যাসার্ধে তৈরি হয় এবং বস্তুর আকারের সমান প্রতিবিম্ব পাওয়া যায়। তাহলে উত্তর হবে 20 সেন্টিমিটার। কী করে পেলাম? 2 × 10 করলাম সমান 20 সেন্টিমিটার। কেন 2 গুণ করলাম? কারণ আমাদের বক্রতা ব্যাসার্ধ বের করতে গেলে ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ করতে হয়। আমাদের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো সৎ এবং অবশিষ্ট। 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের কোন পর্যায়ে অবস্থিত? 20কে যদি ইলেকট্রন বিন্যাস করি 2 8 8 2, এটা হবে 1 2 3 4, চতুর্থ পর্যায়ে অবস্থিত। নাইট্রোজেন অণুতে বন্ধন গঠনকারী ইলেকট্রনের সংখ্যা কয়টি? দেখো, একটা নাইট্রোজেন 3টে করে ইলেকট্রন দেয়, ঠিক আছে, এখানেও 3টে দেবে নাইট্রোজেন, এবং 1 2 3টে বন্ধন তৈরি হবে। তাহলে মোট 6টা ইলেকট্রন লাগবে না আমাদের, ঠিক আছে। তো বলছে বিদ্যুৎকরণের সময় কোনো গ্যাস, তারপরে কোশ্চেন কী বলেছে? বলছে বিদ্যুৎকরণের সময় কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতি সাধন করে? নাইট্রোজেন অক্সাইড বা এনও গ্যাস, ঠিক আছে, নাইট্রোজেন অক্সাইড বা এনও গ্যাস। তারপরে কি বলেছে? পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং এলপিজি এর মধ্যে কোনটি তাপনমূল্য সর্বাধিক? অবশ্যই এলপিজি, 50,000 কিলোজুল পার কেজি। আর সুইট গ্যাস কি? সুইট গ্যাস মিথেন হাইড্রেটকে সুইট গ্যাস বলা হয়। যদি আরও সুন্দরভাবে বলতে চাই তাহলে বলতে হবে যে প্রাকৃতিক গ্যাস যার মধ্যে H2S গ্যাস বা এরকম ধরনের কোনো বিষাক্ত গ্যাস খুব সামান্য পরিমাণে আছে বা নেই বললেই চলে, তাকে বলা হচ্ছে সুইট গ্যাস, ঠিক আছে। দেখে নাও সুইট গ্যাস কী বলছে, যে বলছে প্রাকৃতিক একটা গ্যাস যাতে সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে, এর মধ্যে শরীর এবং শরীরের পক্ষে ক্ষতিকারক কোনো গ্যাস যেমন H2S না থাকার জন্য একে সুইট গ্যাস বলা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ মিথেন হাইড্রেটকে সুইট গ্যাস বলা হয়। বলছে চালচিত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? অবশ্যই কিন্তু সেটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। সমচাপ এবং উষ্ণতার ভি লিটার অক্সিজেন গ্যাসে এন সংখ্যক অণু থাকলে 2 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত হবে? তবে ভি লিটার অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত? এন, তাই তো। তা লিখছি তাহলে এখানে ভি লিটার কী গ্যাস বলেছে? অক্সিজেন গ্যাসে। তাহলে ভি লিটার অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা বলছে এন। তাহলে বলছে ভি লিটারই নিচ্ছি, O2 গ্যাস নয়, তাহলে বলেছে কী গ্যাস নিতে বলেছে? কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ CO2 গ্যাসে তাহলে অণুর সংখ্যা কত হবে? এনই হবে। কারণ এটা কোথা থেকে জানতে পারি আমরা? অ্যাভোগাড্রো সূত্র থেকে। অ্যাভোগাড্রো সূত্রে কী বলেছে? সমায়তন যে কোনো গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে একই চাপ এবং তাপমাত্রায়। তো চাপ আর তাপমাত্রা যেহেতু একই আছে, যদি এই পর্যন্ত আলাদা করে উল্লেখ করে দেওয়া নেই, অবশ্যই উল্লেখ করে দেওয়া উচিত। আচ্ছা, উল্লেখ করে দিয়েছে সমচাপ এবং উষ্ণতায়, ঠিক আছে। তো সমান চাপ এবং উষ্ণতায় সমায়তন যে কোনো গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে ভি লিটার অক্সিজেন গ্যাসে যদি এন সংখ্যক অণু থাকে তাহলে ভি লিটারই কার্বন ডাইঅক্সাইড গ্যাস অবশ্যই এন সংখ্যকই অণু থাকবে। তাহলে বলেছে 2 লিটার যদি হয় তাহলে CO2 গ্যাসে অণুর সংখ্যা কত হবে? এখানে তো দ্বিগুণ করলাম, তাহলে এখানেও কিন্তু 2n হবে। তাহলে কতটা অণু থাকবে? 2nt, ঠিক আছে, উত্তর হবে 2n। বলে যে দৃশ্যমান আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত? 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে। এই অ্যাংস্ট্রমের মধ্যে যদি যে কোনো আলোকে আমরা দেখতে পাই। তারপরে বলেছে যে মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। বলছে মায়োপিয়া প্রতিকারের জন্য কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয়। এটা হলো দর্পণ, এটা হলো লেন্স। বলছে কোন নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সর্বাধিক? এটা হচ্ছে 70। হ্যালোজেন মৌলগুলিকে তাদের বিচরণ ধর্মের নিম্নক্রমে সাজাও। তাহলে আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। অ্যাকচুয়ালি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হয়, ঠিক আছে। এটার জন্য আমরা আয়োডিনটা উল্টোভাবে লিখেছি। আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? সমযোজী বন্ধন দেখা যায়। হাইড্রোজেন ক্লোরাইড HCl এ সমযোজী বন্ধন দেখা যাবে, ঠিক আছে। বলছে তড়িৎযোজী যৌগগুলি ড্যাশ দ্রাবকে দ্রবীভূত হয়? ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। তারপরে প্রশ্ন কী বলেছে? যে গ্রিনহাউস গ্যাস কী বলেছে? তারপরে কোশ্চেন যে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে দুটি কার্যকরী উপায় উল্লেখ করো। দেখে নাও উত্তরটা কী হবে।
দুটি কার্যকরী উপায় এখান থেকে লিখে দেবে যে 1 নম্বর বলছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অনেক অংশ কমাতে হবে যাতে CO2 পরিমাণ কমে, অপচলিত শক্তি যেমন সৌরশক্তি বা পারমাণবিক শক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে, আর বনভূমি রক্ষা করতে হবে, বনসৃজনে জোর দিতে হবে। ঠিক আছে, এছাড়া মোটর গাড়ি যথেষ্ট ব্যবহার কমাতে হবে। এইগুলো কিন্তু করলে এখানে অনেকগুলো দেওয়া আছে, তোমার যে কোনো পছন্দ মতো 2-3টে বলে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে বলেছে চালচি সূত্র থেকে পরম শূন্য বিশুদ্ধতার মান কীভাবে নির্ণয় করা যায়। ঠিক আছে, দেখে নাও উত্তরটা। আগের স্কুলেও এই কোশ্চেনটাই ছিল যে চালচি সূত্র থেকে পরম শূন্য বিশুদ্ধতার মান নির্ণয়। আগের স্কুলে আমি এই কোশ্চেনটা বুঝিয়েছি, তোমরা এটা দেখে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1.5 ATM অ্যাটমসফিয়ার চাপে 6 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? দেখে নাও অঙ্কটা কীভাবে করবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বলেছে, যে তাপমাত্রা কত বলেছে? টি এর মান 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 273 কেলভিন। ঠিক আছে, তাপমাত্রা বলেছে 273 কেলভিন। আর কি বলেছে? 1.5 অ্যাটমসফিয়ার চাপে, অর্থাৎ চাপ বলেছে কত? চাপ বলেছে পি এর মান 1.5 ATM। ঠিক আছে, 1.5 ATM। 6 গ্রাম বলেছে, তাহলে আমরা জানি যে আমাদের বের করতে হবে কোন গ্যাস বলেছে? হাইড্রোজেন গ্যাস। তাহলে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর যদি বের করি আমরা, আণবিক ভর কত হবে? হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর বা আণবিক গুরুত্ব যদি বের করি তাহলে সেটা কত হবে? 2 গুণ 1 অর্থাৎ 2 গ্রাম। ঠিক আছে, 2 হবে বা 2 গ্রাম দিতে পারবো, 2 হবে। তাহলে আমরা যদি বলি যে হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা যদি আমি এন ধরি, মোল সংখ্যা যদি এন ধরি, এন মানে কি? W/M আমরা জানি, W/M, তাই তো। W মানে কত তাহলে এখানে? W মানে বলেছে 6 গ্রাম। ঠিক আছে, 6 গ্রাম বলেছে। আর আমার এখানে আছে কি হাইড্রোজেন গ্যাসের এম আণবিক ভর কত? আণবিক ভর এমটা কত বেরোলো? এম বেরোলো কিন্তু আমাদের 2। ঠিক আছে, তাহলে 3 দুগুণ 6, তাহলে এন এর মান কত হচ্ছে? এন এর মান হচ্ছে 3। এখন আমরা জানি কি পিভি ইজ ইকুয়াল টু কী হবে? এনআরটি। এখন এখান থেকে যদি আমি কিসের মান দিতে চাই? ভি এর মান, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে? এনআরটি বাই পি। এন মানে কত? 3। আর মানে কত? আর এর মানটা বসাও 0.082। এর মানটা কি বলে দেবো না? প্রশ্নে বলে দেয়নি। 0.082 বসালাম। টি এর মান হচ্ছে 273 বাই কত? পি। পি মানে কত বলেছে? 1.5। ঠিক আছে, এই মানগুলো বসিয়ে যদি তুমি এখানে ক্যালকুলেশন করো, তোমার যে উত্তরটা আসবে সেটাই কিন্তু তোমার এখানে যেটা আসবে সেটাই তোমার উত্তর, সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো দেখে নাও একটা ক্যালকুলেটারে করে দিচ্ছি ক্যালকুলেশানটা। কী আছে? প্রথমে হবে 3 গুণ 0.082। ঠিক আছে, ইন্টু কত? ইন্টু হচ্ছে 273 বাই কত হবে? 1.5। ঠিক আছে, ক্যালকুলেশান করলে কত হচ্ছে দেখে নাও। ক্যালকুলেশান করলে হবে 44.77, 44.77 এত আয়তন হবে। ঠিক আছে, এত লিটার হচ্ছে উত্তর হবে, এত লিটার। ঠিক আছে, আশা করি বোঝা গেল আয়তনের মান। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন কী বলছে যে চিত্রসহ উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। চিত্রসহ উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দিতে বলছে। দেখে নাও উত্তরটা কী হবে। 43 পাতায় আছে। এই যে উত্তল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস কী বলছে? যে প্রধান অক্ষের উপস্থিত যে বিন্দু থেকে অবস্থিত আলোকরশ্মি, একগুচ্ছ আলোকরশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষে সমান্তরালভাবে নির্গত হয়, সেই বিন্দুকে উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বলা হচ্ছে। ঠিক আছে, তো লিখে দেবে। তারপরে কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে সূর্যোদয়ের সময় সূর্যকে লাল দেখায় কেন? সূর্যোদয়ের সময় সূর্যকে লাল দেখায় কেন? বিক্ষেপণের জন্য হয়। দেখো দেওয়া আছে সূর্য অস্ত বা সূর্যোদয় যাই বলো না কেন, দুই ক্ষেত্রে সূর্যকে লাল দেখায় কেন তার ব্যাখ্যা কিন্তু এখানে পুরোটা দেওয়া আছে। এটা মুখস্থ করে লিখবে। ঠিক আছে, ভালো করে পড়ে নিয়ে লিখবে, মুখস্থ করার প্রয়োজন নেই। তারপরে বলেছে নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লেখো এবং এর একটা সীমাবদ্ধতা উল্লেখ করো। নিউল্যান্ডের অষ্টক সূত্র দেখে নাও। নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কী হবে? পেজ নাম্বার 471। এই যে নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিবৃত করো এবং সীমাবদ্ধতাগুলি অনেকগুলো সীমাবদ্ধতা দেওয়া আছে, তোমরা একটা লিখতে বলেছে। তো অষ্টক সূত্র এটা লিখে দেবে যে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী পরপর সাজানো মৌলগুলির ক্ষেত্রে
কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলতে ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এটাই কিন্তু নিউল্যান্ডের অষ্টক সূত্র। ঠিক আছে, এর সীমাবদ্ধতা কী আছে, এই সূত্রটি হালকা মৌল অর্থাৎ ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য, এইটুকু লিখে দিলেই হবে। ঠিক আছে, বা অনাবিষ্কৃত মৌলদের জন্য ফাঁকা স্থান ছিল না, এটাও বলতে পারো। ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে বলা যেতে পারে। এখানে একটা চেয়েছে, দিয়ে দেবে। ঠিক আছে, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। এখানে উত্তরটা কী হবে, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। তাই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী, কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ সুপরিবাহী নয় কেন, ব্যাখ্যা করো। এখান থেকে এটা সবটা কিন্তু তোমার লিখতে হবে এখান থেকে অবধি। NaCl আয়নীয় যৌগ, তাই ধ্রুবীয় দ্রাবক জলে দ্রাব্য। NaCl জলীয় দ্রবণে Na+ ক্যাটায়ন এবং Cl- অ্যানায়নের অস্তিত্বের কারণে এটি সুপরিবাহী। চিনি হচ্ছে C12H22O11 সমযোজী যৌগ। ধ্রুবীয় দ্রাবক জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে পারে, তাই জলে দ্রবীভূত হয়, কিন্তু এই জলীয় দ্রবণে কোনো আয়ন তৈরি হয় না, তাই চিনির জলীয় দ্রবণ তড়িতের কুপরিবাহী। ঠিক আছে, তড়িতের কিন্তু কুপরিবাহী হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলেছে, প্রদত্ত যৌগগুলির লুইস ডট চিত্র অঙ্কন করে দেখাও। তো তোমরা তোমাদের বইতেই পেয়ে যাবে, 105 পাতা এটা তোমরা পেয়ে যাবে, দেখে নাও। এই যে দেওয়া আছে, এই যে তোমার হচ্ছে জলের লুইস ডট চিত্র দেওয়া আছে। এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর অক্সিজেনের মোট 6টার মধ্যে এই একটা ইলেকট্রন এর সঙ্গে আর একটা ইলেকট্রন এর সঙ্গে বন্ধন করবে। বন্ধন করলে হাইড্রোজেনের কিন্তু হচ্ছে অক্সিজেনের দুই পাশে দুটো হাইড্রোজেন থাকবে, লুইস ডট চিত্র। আর একটা বলছে অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার নাইট্রোজেনের 3টে, হাইড্রোজেন একটা নেবে, এর সঙ্গে একটা বন্ডিং করবে, এর সঙ্গে একটা বন্ডিং করবে, তাহলে যে NH3 হচ্ছে। ঠিক আছে, এই দুটো কিন্তু তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে, তারপরে বলেছে তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন, তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন, দেখে না উত্তরটা কী হবে। এই যে তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন, বলছে যে তড়িৎযোজী, এটা লিখে নিতে পারো, তড়িৎযোজী যৌগ গঠনে অংশগ্রহণকারী পরমাণু দুটির ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে পরস্পর আবদ্ধ থাকে। আয়নগুলির মধ্যে কোনো ইলেকট্রন জোড় থাকে না এবং স্থির তড়িৎ আকর্ষণ বল সব দিকে সমানভাবে ক্রিয়াশীল থাকায় এর কোনো নির্দিষ্ট অভিমুখও থাকে না। এই কারণে তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না। ঠিক আছে, তারপরে কোশ্চেন কী বলেছে দেখো, তারপরে কোশ্চেন বলেছি গ্রুপ ডি এর কোশ্চেন, যে স্থির অনুযায়ী গ্রুপ ডি এর কোশ্চেন কী বলছে, যে স্থির অনুযায়ী নির্দিষ্ট আয়তন গ্যাসের আয়তন 200 সেন্টিমিটার কিউব, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে গ্যাসের আয়তন কত হবে। ঠিক আছে, চাপ অর্ধেক করতে বলছে, তাই গ্যাসের আয়তন কত হবে দেখে নাও। এই যে স্থির উষ্ণতায় ঠিক গ্যাসের আয়তন 200 সিসি বা সেন্টিমিটার কিউব, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে আয়তন কত হবে। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। দেখো কী দেওয়া আছে, চাপের প্রাথমিক চাপ দেওয়া আছে P1 এর মান দেওয়া নেই এখানে। ঠিক আছে, ATM ধরলাম, অন্তিম চাপ বলেছে প্রাথমিক চাপের অর্ধেক বলেছে, তার মানে x/2 ATM হবে। ঠিক আছে, প্রাথমিক আয়তন বলেছে 200 সেন্টিমিটার কিউব, অন্তিম আয়তন V2 এর মান কত হবে। তাহলে আমরা বলতে পারি, যেহেতু এখানে বলেছে দেখো যে উষ্ণতা স্থির থাকে, তাই না, উষ্ণতা স্থির থাকলে কী হয়, বয়লের সূত্র অনুসারে P1 V1 = P2 V2, তাহলে V2 এর মান কত হবে, P1 V1 বাই P2, মানে x × 200 বাই x/2 সিসি হবে, অর্থাৎ V2 এর মান কত হবে, তারপর x কেটে যাবে, 2 উপরে উঠে যাবে, 200 2 400 সিসি হবে, অর্থাৎ পূর্বের কী হচ্ছে, দ্বিগুণ হবে, পূর্বের দ্বিগুণ। নেক্সট কোশ্চেনটাও কী বলেছে, যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 1000 সেন্টিমিটার কিউব, কোন তাপমাত্রায় 700 mmHg চাপে ওই গ্যাসের আয়তন 1400 সেন্টিমিটার কিউব হবে। ঠিক আছে, তো দেখে নাও উত্তরটা, বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে, 750 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 1000 সেন্টিমিটার কিউব, কোন তাপমাত্রায় 700 mmHg চাপে গ্যাসটির আয়তন 1400 সেন্টিমিটার কিউব হবে। প্রাথমিক চাপ 750 mmHg, প্রাথমিক উষ্ণতা 27 মানে হচ্ছে 273, যোগ করলে 300 কেলভিন হবে। ঠিক আছে, প্রাথমিক আয়তন কত বলেছে, 1000 সেন্টিমিটার কিউব বলে দিয়েছিল। ঠিক আছে, চূড়ান্ত চাপ কত বলেছে, 700 mmHg বলে দিয়েছে, চূড়ান্ত আয়তন বলে 1400 সেন্টিমিটার কিউব হবে। কোন তাপমাত্রায় চেয়েছে, T2 এর মান বের করতে হবে। তো বয়লার চার্জের সমন্বয় সূত্র থেকে আমরা জানি P1 V1 বাই T1 = P2 V2 বাই T2। তাহলে P1 এর মান বসাও, P2 V1 এর মান বসাও, T1 এর মান বসাও, সবার মান বসালে T2 এর মান পড়ে থাকবে। এবার ক্যালকুলেশন করলে কী পড়ে থাকবে দেখো, T2 এর মান সমান কত হবে, 700 × 1400 × 300 বাই 750 × 1000, কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখো 392 কেলভিন হবে।
তাহলে গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হচ্ছে 392 কেলভিন, কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই আমাদের কী করতে হবে, তাই আমাদের যেটা করতে হবে 392 থেকে 273 বাদ দিতে হবে, 119 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপর নেক্সট দেখো কী বলছে, নেক্সট টপিক কী বলছে আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে, যে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রমাণ করো চবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। এটা যেহেতু এবার মাধ্যমিকে চলে এসছে, ফলে তোমাদের পরীক্ষায় না পড়ার সম্ভাবনা অনেক বেশি কোশ্চেনটা, তবুও বলে দিচ্ছি। ঠিক আছে, এই যে উপাক্ষীয় রশ্মির জন্য গোলক দ্রবণের R=2F এর প্রমাণ, এখান থেকে শুরু করে, ঠিক আছে, পরের পাতা এই অবধি সবটা কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত সবটা লিখতে হবে, উপাক্ষীয় রশ্মির জন্য R=2F এর যে প্রমাণটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, যে রৈখিক বিবর্ধন কি, বিবর্ধক কাজ হিসেবে উত্তল লেন্স ব্যবহারের রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও। এটা তোমরা পেয়ে যাবে 45 পাতায়। আর রৈখিক বিবর্ধন কাকে বলে দেখে নাও। রৈখিক বিবর্ধন বলছে যে কোনো লেন্স দ্বারা সৃষ্টি প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বা উচ্চতা এবং বস্তু দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে ওই প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলা হচ্ছে। ঠিক আছে, রৈখিক বিবর্ধন বলা হয়। আচ্ছা, একই সঙ্গে বলেছে যে বিবর্ধক কাজরূপে উত্তল লেন্সের ব্যবহারের রশ্মিচিত্র, মানে তোমাদের কিন্তু এইটা আঁকতে বলছে। ঠিক আছে, ভালো করে দেখে নাও, আমি আগেও তারামেন্ট দিয়েছিলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চিত্র। ঠিক আছে, এই কোশ্চেনটা মাঝে মাঝে আসে, উত্তল লেন্স দ্বারা অসৎ সমশিষ্ট এবং বিরোধিত প্রতিবিম্ব অঙ্কন গঠন করে দেখাও। ঠিক আছে, এবং বিবর্ধক কাজরূপে উত্তল লেন্সের ব্যবহার আলোচনা করো, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, মানবচক্ষু দীর্ঘদৃষ্টি ত্রুটি কী। ঠিক আছে, এটাকে কীভাবে সারানো যেতে পারে দেখে নাও। দীর্ঘদৃষ্টি ত্রুটি কী বলছে, হাইপারমেট্রোপিয়া, সংজ্ঞাটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এবং ত্রুটি সংশোধন কীভাবে করা যেতে পারে, অর্থাৎ আমরা এক্ষেত্রে কী হয় যে দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পাই কিন্তু কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পাই না, একে বলা হয় কি হাইপারমেট্রোপিয়া। আর প্রতিকারের উপায় কি, উপযুক্ত ফোকাল দূরের উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে এই ত্রুটি দূর করা যায়। ঠিক আছে, এই ত্রুটি কিন্তু দূর করা যায়। ঠিক আছে, তারপরে বলেছে কি, যে আয়নন বিভব বলতে কী বোঝো, দেখে নাও উত্তরটা। আয়নন বিভব যা আয়নাইজেশন শক্তিও তাই। ঠিক আছে, আয়নাইজেশন শক্তি আরেকটার নাম হচ্ছে আয়নন বিভব। দেখে নাও সংজ্ঞাটা, সর্বনিম্ন শক্তি স্তরে থাকাকালীন কোনো মৌলের একটি গ্যাসীয় প্রসম বিচ্ছিন্ন পরমাণু যোজ্যতা এককের সবচেয়ে শিথিলভাবে আবদ্ধ ইলেকট্রনকে অপসারিত করে পরমাণুকে গতিশক্তিহীন এক একক পজিটিভ আধানযুক্ত আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে আয়নাইজেশন শক্তি বলা হচ্ছে। ঠিক আছে, বা আয়নন বিভব বলা হয়। তারপরে তোকে দিয়েছে যে নিষ্ক্রিয় মৌলগুলির আয়নন বিভব খুব কম হয় কেন। ঠিক আছে, নিষ্ক্রিয় মৌলগুলির আয়নন বিভব খুব কম হয় কেন, দেখে না উত্তরটা কী হবে। 488 পাতা। এই যে নিষ্ক্রিয় গ্যাসের আয়নাইজেশন শক্তি খুব বেশি হয় এবং খাদ্য ধাতুগুলির আয়নাইজেশন শক্তি খুব কম হয় কেন। তো প্রথমটা দেখে নাও, যে হিলিয়াম ছাড়া নিষ্ক্রিয় গ্যাসের সর্ববিধ কক্ষে 8টি করে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকায় ইলেকট্রন বিন্যাস খুব সুস্থিত। তাই নিষ্ক্রিয় গ্যাসের সর্ববিধ কক্ষ থেকে এটি ইলেকট্রনকে অপসারিত করতে বেশি শক্তির প্রয়োজন হবে, ফলে নিষ্ক্রিয় গ্যাসের আয়নাইজেশন শক্তির মানও খুব বেশি হবে। ঠিক আছে, এইটুকু তো লিখলেই হবে কিন্তু এটা। ঠিক আছে, বলছে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো। ঠিক আছে, এই দুটোর মধ্যে না, এই আয়নন বিভব আর তড়িৎ ঋণাত্মকতার মধ্যে এই দুটো কোশ্চেন, কিন্তু এই দুটোর মধ্যে কোনটা যে মাধ্যমিকে এসেছিলো খেয়াল নেই, তোমরা জানা থাকলে কমেন্টে লিখে বলো তো। এই দুটোর মধ্যে একটা মাধ্যমিক এসছে। এবার তড়িৎ ঋণাত্মকতা কাকে বলা হয়, বলছে যৌগের অণুর মধ্যে সমযোজী এক বন্ধনে আবদ্ধ কোনো মৌলের একটি পরমাণু সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা বা প্রবণতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে বোঝা গেল। এবার বলেছিল যে দীর্ঘ পর্যায়সারণীর গ্রুপ 1 এর মৌল, গ্রুপ 1 এর মৌল হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। বলছে এদেরকে তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাতে হবে। তাহলে আমাদের বলছে তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজালে, এটা তো 1 নম্বর শ্রেণী উপর থেকে নিচের দিকে আছে এবং উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পায়। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, তাই দেখো ধীরে ধীরে দেখো মান কমতে কমতে গিয়েছে। ঠিক আছে, সবটা লিখে দিয়েছে এখানে, দেখে দেখে লিখে নাও। তো এর পরের যে স্কুলটা 8 নম্বর স্কুল, এই ছিল আমাদের 7 নম্বর স্কুল কমপ্লিট করলাম আমরা। নেক্সট দিন আমরা দেখবো 8 নম্বর স্কুল মিশন গার্লস হাই স্কুল এইচএস, ঠিক আছে, বাঁকুড়া স্কুল, এটা আমরা নেক্সট দিন দেখবো। এইভাবে আমরা মোট 13টা স্কুল আছে, অবশ্যই কমপ্লিট করবো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বন্ধুদের জানাবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট
ক্লাস নেক্সট উত্তরে, মানে প্রশ্ন উত্তরে। ঠিক আছে, চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ক্লাসে।